চন্দনাস কর্নারে সবাইকে ওয়েলকাম। বারাণসী ট্রিপের মধ্যে পড়েছিল আমাদের অ্যানিভার্সারি ডেট। এটি ছিল আমাদের 33তম বিবাহ বার্ষিকী। আমাদের বাসস্থানে কেকের অ্যারেঞ্জমেন্ট করাটা মেয়ে জামাইয়ের একটা সারপ্রাইজ ছিল। সবাই মিলে রেডি হয়ে আমরা বেরোতেই যাচ্ছিলাম, আর তারই মধ্যে ওরা কেক কাটিংয়ের ব্যবস্থা করলো। আমরাও একটু সারপ্রাইজ হলাম। নিচে টোটো দাদা অপেক্ষা করছিল, তাই আমাদের দেরি করাও চলবে না। তাই আমরা টোটো করে রওনা দিলাম সারনাথ দেখব বলে। সারনাথের ধামেক স্তূপের দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জৈন মন্দির, দিগম্বর জৈন মন্দির। এটি হলো দিগম্বর সম্প্রদায়ের মন্দির। এই সম্প্রদায় মহিলাদের অনুমতি দেয়নি। মন্দিরে সুন্দর খোদাই করা কাঠামো এবং অনন্য ভাস্কর্যও আছে। দিগম্বরেরা বিশ্বাস করেন পোশাক হলো লজ্জার অনুভূতি লুকানোর একটি উপায়। তাদের মতে পোশাক হলো একটি বস্তুগত এবং দখল, যা নির্ভরতা এবং ইচ্ছাকে বাড়ায়। তাই দিগম্বরগণ জ্ঞান অর্জনের জন্য পোশাক পরিত্যাগ করেন। সারনাথ হলো একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। বারাণসী শহর থেকে 10 কিলোমিটার দূরে উত্তর পূর্বে স্থিত সারনাথ। এই উদ্যানে বসেই গৌতম বুদ্ধ সর্বপ্রথম বৌদ্ধ ধর্মের শিক্ষা দান করেন এবং শিষ্যদের উপদেশ বাণী শোনান। এই সবুজ উদ্যানটি একটি মৃগদাব, অর্থাৎ হরিণদের জঙ্গল। সামনে গোলাকার স্তূপের ভিতটি একটি পীঠশিলা। 110 ফিট ব্যাসের পীঠশিলার উপরে তৈরি হয়েছিল একটি স্তূপ। ধর্মরাজিকা স্তূপ বলা হয় এটিকে। স্তূপটির অস্তিত্ব বিলুপ হয়ে গেছে, কিন্তু পীঠশিলাটি এখনো আছে, যা সম্রাট অশোক তৈরি করেছিলেন। ধর্মরাজিকা স্তূপের ভেতরে সবুজ মূল্যবান পাথরে তৈরি একটি বাক্সে মণি, মুক্ত, সোনার পাত এবং তার সঙ্গে বুদ্ধের অস্থিও সংরক্ষিত ছিল। সবকিছুই ধ্বংসের সঙ্গে চলে গেছে। ধর্মরাজিকা স্তূপ, যেটি সম্রাট অশোক তৈরি করেছিলেন, পীঠশিলাটির উপরে সেই স্তূপ থেকেই এইসব ধ্বংসাবশেষ পাওয়া গেছে। পাথরের তৈরি এই ধ্বংসাবশেষগুলো এখনো অক্ষয় অমর হয়ে রয়েছে। এটি কথিত আছে 12 শতকের শেষের দিকে ইসলামিক আক্রমণে ব্যাপক লুণ্ঠন ও ধ্বংস হয়। এই এলাকাটি হলো মূল গন্ধকুঠি বিহার। ভগবান বুদ্ধ এখানে বসবাস করতেন। প্রধান মন্দিরটি এখানেই ছিল। ওনার গায়ের সুগন্ধ এখনো ভক্তেরা পান। স্তূপের ধ্বংসাবশেষ থেকে কতগুলো মনালিথিক রেলিং পাওয়া গেছে। এক একটা বড় প্রস্তরের এই রেলিংগুলো, যার দৈর্ঘ্য 2.54 মিটার এবং উচ্চতা 1.45 মিটার। কথিত আছে স্তূপের শিখরে এইসব রেলিংগুলো লাগানো ছিল। বিশেষ রকমের চমক দেখা যায় এই রেলিংগুলোর থেকে। এক পাথরে তৈরি এই রেলিংগুলো কিন্তু অসাধারণ। মৌর্য রাজবংশের মহান সম্রাট অশোক দ্বারা নির্মিত অশোক স্তম্ভ দেখতে আমরা চলে এলাম। 15.25 মিটার উচ্চতায় এক পাথরে তৈরি এই পিলারটি চুনারের স্যান্ডস্টোন দিয়ে তৈরি। মৌর্য যুগে বিশেষভাবে এটি পালিশ করা। এই পিলারটির শীর্ষে ছিল সিংহ চতুর্মুখ। সেটি এখন মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা আছে। এই পিলারটির নিচের দিকের ব্যাস 0.71 মিটার আর ওপরের দিকের ব্যাস হল 0.56 মিটার। মৌর্য যুগের ভাস্কর্যের সেরা উদাহরণ হলো এই অশোক স্তম্ভটি। চারিদিকে কাঁচ দিয়ে সংরক্ষিত করা আছে এই অশোক স্তম্ভটি। পিলারটি প্রথম এখানে স্থাপনা করা হয়েছিল। এখন সেই ভগ্নাবশেষগুলো কাঁচের মধ্যে রাখা আছে। স্তূপের আরও অনেক ভগ্নাবশেষ এখানে রয়েছে সাজানো। উদ্যানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেলাম ধামেকা স্তূপের দিকে। প্রচণ্ড কড়া রোদ। এত বড় এলাকা রোদের তাপে আর হাঁটা যাচ্ছিল না, তাই মাঝে মাঝে গাছের ছায়ায় আমরা জিরিয়ে নিচ্ছিলাম। চলে এসছে ধামেকা স্তূপে। স্তূপটির উচ্চতা 112 ফিট, এর ব্যাস 93 ফুট। এটিও করেছিলেন সম্রাট অশোক। নিচের পীঠশিলা থেকে 37 ফুট উপর পর্যন্ত এটি পাথরের তৈরি। ওপরের বাকি অংশ ইটের তৈরি। 800 বছর পরে এটি আবার পুনর্নির্মাণ করা হয়েছে। স্তূপের গায়ে খোদিত আছে বিভিন্ন রকমের নকশা ও লিপি। কেউ কেউ মনে করেন গৌতম বুদ্ধের দেহাবশেষ আছে এই স্তূপটির ভিতরে। প্রচণ্ড রৌদ্রের তাপ ছিল, তাই আমরা
কিছু কিছু জায়গায় বসে বিশ্রাম করে নিয়েছিলাম। এখান থেকে বেরিয়ে আশেপাশে আরও ছোটোখাটো বৌদ্ধ মন্দির আমরা দেখলাম। খুব সুন্দর শান্ত চারিদিক। এই বৌদ্ধ মন্দিরে দেখলাম বানরটি মেয়েটির কোলে আসাতে সে পিঠে হাত বোলাতেই আরাম করছে কোলের মধ্যে। থেকে হাত সরালে সে আবার উঠে যাচ্ছে। আমরা দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। কোনো কোনো বৌদ্ধ মন্দিরের বারান্দাতে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। শান্ত পরিবেশে ভীষণ ভালো লাগছিল। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব শিগগিরই নিয়ে আসবো বারাণসী ট্রিপের শেষ পর্ব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ।